সেক্টর 36 এর পাশে রয়েছে একটা বস্তি। সেখানে বাস করে ছিন্নমূল ও গরিব মানুষেরা। কিন্তু হুট করেই সেই বস্তিতে ঘটতে থাকে রহস্যময় ঘটনা। প্রায় প্রতি সপ্তাহে একের পর এক বাচ্চা শিশুরা নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশরা ইনভেস্টিগেশন করে ঠিকই, কিন্তু সেই বাচ্চাদের এক টুকরো নিশানাও পাওয়া যায় না। আর পাবে বা কি করে? এই বাচ্চাদের ভাগ্যে এমন কিছু ঘটে যা দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে কিনা আমি জানি না। বলছিলাম কিছুদিন আগে রিলিজ হওয়া অন্যতম ক্রাইম থ্রিলার মুভি সেক্টর 36 এর কথা। তো চলো শেষ পর্যন্ত তোমার রক্ত হিম করতে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা প্রেম সিং নামের এক লোককে দেখতে পাই। সে সোফায় উল্টো হয়ে শুয়ে কন বানেগা কারোরপতি প্রোগ্রামটা দেখছিল। আসলে প্রেমের বেশভূষা দেখে মনে হতে পারে সে নিজেও কোনো কোটিপতি, কিন্তু বাস্তবতা হচ্ছে সে বাসি সাহেবের বাড়ির কেয়ারটেকার। বাসি সাহেব একজন খুব ধনী মানুষ যিনি মাঝে মাঝে এখানে বেড়াতে আসেন, আর বাকি সময়টা পুরো বাড়ির দায়িত্ব থাকে প্রেমের উপরেই। এদিকে টিভিতে এই কুইজ প্রোগ্রামটা প্রেমের কাছে এক ধরনের নেশার মতো পরিণত হয়েছে। আসলে তার ব্রেন ছিল অনেক শার্প, সে প্রায় সব প্রশ্নেরই সঠিক উত্তর বলে দিতে পারত, কিন্তু অনেকবার আবেদন করার পরেও সে কোনো ইনভাইটেশন পায়নি। তাই সে টিভিতে ভুল উত্তর দেওয়া প্রতিযোগীদেরকে গালাগাল করে নিজের রাগ মেটায়। ঠিক এমন সময় প্রেমের স্ত্রীর ফোন আসে। প্রেম তার স্ত্রীর সাথে একজন আদর্শ স্বামীর মতোই তাকে বিভিন্ন উপদেশ দেয় এবং নিজের খেয়াল রাখতে বলে, যা দেখে যে কেউই ভাববে যে সে একজন আদর্শ স্বামী এবং বাবা। যাই হোক, ফোন রাখা শেষ হতেই প্রেম রেডিওতে একটা গান ছাড়ে এবং কিছু ধারালো চাপাতি আর ছুরি বের করে নেয়। এরপর সে চলে যায় বাথরুমে, আর এখানে সে এক স্কুল পড়ুয়া মেয়েকে আগে থেকেই মেরে রেখেছিল। তারপর গানের ভলিউম বাড়িয়ে দিয়ে সে ওই মেয়ের বডিটা পিস পিস করে কাটতে শুরু করে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। কি বুঝতে পারলে তো? এই সাদাসিধে চরিত্রের আড়ালে প্রেম হচ্ছে এক ভয়ানক সাইকো কিলার। সে শুধু মেরেই ক্ষান্ত হয় না, সে ওই লাশের বডি কুচি কুচি করে পুরো শহরের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে। এদিকে শহরে একের পর এক এত বড় বড় ক্রাইম ঘটে যাচ্ছে, অথচ পুলিশ এ নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। এখানকার থানা অর্থাৎ রাজীব ক্যাম্পের দায়িত্ব সামলাচ্ছিল সাব ইন্সপেক্টর রামচরণ পান্ডিয়া। আসলে পান্ডিয়া বিজ্ঞান আর ধর্মের এক আজব মেলবন্ধন মেনে চলে। নিউটনের থার্ড ল থেকে শুরু করে রামায়ণ সবকিছুই তার নখদর্পণে। তো ব্যক্তিগত জীবনে সে একজন আদর্শ স্বামী এবং বাবা। ডিউটিতে যাওয়ার সময় নিজের মেয়ে ভেদুকে স্কুলে ছেড়ে দেওয়া তার প্রতিদিনের রুটিন। পান্ডিয়ার কাছে ঘুষ নেওয়ার ব্যাপারটা অনেকটা প্রসাদ খাওয়ার মতো, তাই সে এটা নিয়ে খুব একটা লুকোছুপিও করে না। সে ঘুষ খাওয়াকে তার নিজের চাকরির একটা অংশ বলে মনে করে, কিন্তু ডিউটি পালনের ব্যাপারে সে খুবই অলস। বিশেষ করে এই নিখোঁজ হওয়া কেসগুলোতে সে মোটেও পাত্তা দেয় না, কেননা ইতিমধ্যে অনেক বাচ্চারা এই বস্তি থেকে নিখোঁজ হয়ে গেছে। ঠিক এমন সময় সেখানে মন্ডল বাবু আসে। তিনি তার মেয়ে টুম্পার নিখোঁজ হওয়ার রিপোর্টটা লেখাতে এসেছিলেন, কিন্তু পান্ডিয়া কিছুতেই এফআইআর নিতে চাইছে না। তার মতে 15 বছরের মেয়েরা বাড়ি থেকে পালিয়ে যায়, আবার ফিরেও আসে। মন্ডল বাবু তখন কান্নায় ভেঙে পড়ে এবং জানায় আজ তার মেয়ের জন্মদিন। সে মেয়েকে প্রমিস করেছিল যে সে যদি ক্লাসে ফার্স্ট হয় তবে তাকে একটা টিভি কিনে দেওয়া হবে। কালকেই তার রেজাল্ট বেরিয়েছে এবং টুম্পা সত্যি সত্যি ফার্স্ট হয়েছে। এরপর মন্ডল বাবু কান্না করতে শুরু করলে পান্ডিয়া নিজের নেওয়া ঘুষের টাকা থেকে কিছু টাকা মন্ডল বাবুকে দিয়ে দেয়। এরপর সে বলে যে যাও, এটা টুম্পার জন্য আমার জন্মদিনের গিফট। আসলে পান্ডিয়া চায় না তার থানার কেসের সংখ্যা বাড়ুক, কারণ এতে করে তাদের ডিউটিতে চাপও বেড়ে যাবে। তাই সে মন্ডল বাবুকে এটা সেটা বুঝিয়ে শান্ত করে বাইরে পাঠিয়ে দেয়। মন্ডল বাবু আর কোনো উপায় না পেয়ে বিলবোর্ডে টুম্পার মিসিং লিফলেট লাগিয়ে চলে যায়। আসলে ওই বিলবোর্ডটাতে আগে থেকে টুম্পার মতন আরো অনেক নিখোঁজ বাচ্চা ছবিতে ভরা ছিল। আর এদিকে পান্ডিয়া তখনও জানে না যে মন্ডল বাবুর মেয়েকে ইতিমধ্যে প্রেম সিং পিস পিস করে কেটে ফেলেছে। এর কিছুদিন পরে এক অদ্ভুত ঘটনা ঘটে। কিছু বাচ্চা রাস্তার ধারের একটা ড্রেনের পাশে ক্রিকেট খেলছিল। খেলার সময় বলটা তাদের ড্রেনের ভিতরে পড়ে যায়। আলী নামের এক ছোট্ট ছেলে বলটা আনতে গেলে সে সেখানে একটা পচা কাটা লাশ দেখতে পায়। এটা দেখে আশেপাশের মানুষজন খুব শকড হয়ে পড়লে খবর পেয়ে পান্ডিয়াও সেখানে চলে আসে। আসলে পান্ডিয়া কোনো ঝামেলা জড়াতে চাইছিল না, তাই সে ওই কাটা হাতটা দেখে সবাইকে বুঝিয়ে বলে যে আরে এটা মানুষের হাত নয়, বরং এটা হবে কোনো একটা বানরের হাত। এমনকি সে আলীকে সাহসিকতার জন্য কিছু টাকা পুরস্কারও দেয়। এতে মানুষের মন ঘুরে যায় এবং সবাই যার যার মতো চলে আসে। তবে
ড্রেনের পাশে সেই বড় বিল্ডিং থেকে প্রেম জানলার ফাঁক দিয়ে সব দেখছিল আর তার মনটায় তখন আনন্দে ভরে উঠছিল। এর পরের দৃশ্যে দেখা যায় রাতে আলী তার মা বাবার সাথে বসে টিভিতে একটা প্রোগ্রাম দেখছে। আলীর বাবা একজন সিকিউরিটি গার্ড। এখন সে ডিউটি থেকে ফিরে আসার সময় ডিম আনতে ভুলে গিয়েছিল, তাই সে আলীকে টাকা দিয়ে দোকানে পাঠায়। তখন বেশ রাত হয়ে গেছে এবং পুরো কলোনি একদম শুনশান। ঠিক এমন সময় প্রেমের নজর পড়ে আলীর উপরে। প্রেম আলীকে চকলেট দেখিয়ে নিজের কাছে ডাকে এবং সুযোগ বুঝে তাকে কিডন্যাপ করে নেয়। এরপর আলীকে যখন তার বাড়িতে নিয়ে আসা হয় তখন তার জ্ঞান ফেরে, আর জ্ঞান ফিরতে সে প্রচন্ড ভয় পেতে থাকে। সে প্রেমকে থ্রেট দিয়ে বলে, আঙ্কেল আমাকে ছেড়ে দাও, নাহলে আমি আমার আব্বুর বন্দুক দিয়ে তোমার মাথার খুলে উড়িয়ে দেব। প্রেম তখন আলীর সামনে গিয়ে বসে আর বলে, কি মনে হচ্ছে খুব সিনেমা দেখিস তুই, তাই না? অনেক বড় বড় ডায়লগ মারছিস, কোথা থেকে শিখেছিস এসব? আসলে প্রেম বুঝতে পেরেছিল যে এই গরিবের বাচ্চাদের কোনো দাম নেই। সে আলীকে জোর করে দেওয়ালের সাথে ধাক্কা দেয় আর এক ধাক্কাতেই আলী অনেক ভয় পেয়ে যায়। এরপর আলীর দিকে তাকিয়ে প্রেম নিজের ছোটবেলার কথা মনে করতে থাকে। আসলে প্রেমের ছোটবেলাটা ছিল অনেক কষ্টের। 1986 সালের দিকে প্রেমের বাবা মা মারা যাওয়ার পর সে তার মামার কাছে থাকতো। তার মামা ছিল পেশায় একজন কসাই, আর স্বাভাবিক দিক থেকেও সেই কসাইয়ের চেয়ে কোনো অংশে কম ছিল না। সে প্রেমের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে প্রায় সেক্সুয়ালি হ্যারাস করত। এভাবে দিনের পর দিন প্রেমের উপরে সে অত্যাচার চালাতে থাকে। কিন্তু একদিন প্রেম আর সহ্য করতে না পেরে এক চাপাতি দিয়ে তার মামাকে কোপাতে থাকে। সেদিন মামাকে মেরে সে এক অদ্ভুত শান্তি পেয়েছিল। তখন থেকেই সে মানুষকে মেরে টুকরো টুকরো করে কাটাতে একটা অদ্ভুত মজা পায়। এবার আলীকে মেরে ফেলার পর প্রেম একদম স্বাভাবিকভাবে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় তার কাছে ছোটলাল নামের এক কম্পাউন্ডারের ফোন আসে। আসলে সে এই ছোটলালের কাছে মানুষের শরীরের বিভিন্ন অর্গান যেমন চোখ, কিডনি এসব বিক্রি করত। ছোটলালের ফোন পেয়ে সে ফ্রিজ থেকে একটা বক্স বের করে বাইরের দিকে যায়। ছোটলাল তার বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। প্রেম এবার তাকে বক্সটা ফিরিয়ে দিয়ে এসে পুরো বাড়ি পরিষ্কার করতে থাকে। সে বাথরুমের রক্ত ধুয়ে ফেলে আর আলীর মৃতদেহের কিছু অংশ পলিথিনে ভরে ম্যানহোল আর পাশের নর্দমায় ফেলে দেয়। এছাড়াও সে কিছু অংশ মাটিতে পুঁতে ফেলে যেন কেউই তার টের না পায়। আসলে সে এমন ভাবে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে যেন সেখানে কিছুই হয়নি। তার মানে তো বুঝতেই পারছো প্রেম কোন লেভেলে ঠান্ডা মাথার এক সাইকো কিলার। এরপর সিন শিফট হয় হরিয়ানায়। সেখানে বাসি সাহেবের নাতনির জন্মদিনের পার্টি চলছিল। অনুষ্ঠানের মাঝে তার কাছে একটা ফোন আসে এবং সে জানায় যে কালকে সে দিল্লিতে যাবে। বাসি সাহেব ফোনে নির্দেশ দেয় যে সন্ধ্যার সময় তার বিনোদনের জন্য চুমকি নামের মেয়েটাকে রেডি রাখার জন্য। আসলে চুমকি ছিল একটা বাঙালি ঘরের মেয়ে, কিন্তু পরিস্থিতির চাপে সে একজন কলগাল হিসেবেই কাজ করত। তবে সবচেয়ে ভয়ঙ্কর আর ইন্টারেস্টিং ব্যাপার হলো চুমকির নিজের বাবা হরি সাধনই তাকে এই নোংরা পথে নিয়ে এসেছিল এবং তার আপন বাবাই তার এজেন্ট হিসেবে কাজ করে। তখন চলছিল দুর্গাপূজা উৎসব। ষষ্ঠীর দিনে চুমকি তার মা বাবার সাথে পূজা মণ্ডপে যায়। ঢাকের আওয়াজ আর উৎসবের আনন্দের মাঝে চুমকির কাছে একটা ফোন আসে আর ওই মণ্ডপ থেকে আচমকা চুমকি একদম গায়েব হয়ে যায়। অন্যদিকে প্রেম নিজের বাড়িতে ধুনুচি নাচ দিচ্ছিল আর মনে মনে সেই সব বাচ্চাদের কথা ভাবছিল যাদের সে নিষ্ঠুরভাবে শেষ করেছে। আসলে সে মনে মনে তার পরবর্তী শিকার ধরার প্ল্যান করছিল। এভাবে আরো 4 দিন কেটে যায়। দশমীর দিন পান্ডিয়া তার বউ বাচ্চাকে নিয়ে কলোনির পূজা মণ্ডপে আসে। আসলে আজকে পান্ডিয়া একটা মঞ্চ নাটকে রাবণের চরিত্রে অভিনয় করার কথা ছিল। তো ঠিক এমন সময় প্রেমও ওই মণ্ডপে হাজির হয়। সে একটা রাবণের মুখোশ পরে ঘুরছিল কারণ সে আজকে আর একটা বাচ্চা কিডন্যাপ করতে এসেছে। এবার তাকে সাহায্য করার জন্য ছোট লালু একটা অ্যাম্বুলেন্স নিয়ে মণ্ডপের বাইরে ওয়েট করে। আসলে পান্ডিয়া যখন মেকআপ রুমে রাবণ সাজার জন্য রেডি হচ্ছিল তখন হরি সাধন আবার তার কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। সে জানায় যে চুমকি 4 দিন ধরে নিখোঁজ, অথচ পান্ডিয়া কোনো রিপোর্টই নিচ্ছে না। হরিসাধন জোরাজুরি করে বলে যে বাসি সাবি তার মেয়েকে গায়েব করে দিয়েছে। এবার পান্ডিয়া এতে খুব রেগে যায় এবং হরিসাধনকে বকাঝকা করে। সে চিৎকার করে বলে যে এই এলাকার মানুষ আছে 1.5 লাখ, অথচ পুলিশ মাত্র 3 জন। এই 3 জনের পক্ষে এত মানুষের দায়িত্ব নেওয়া কি আদৌ সম্ভব? পান্ডিয়া নিজের ভিতরে সব রাগ আর ডিপ্রেশন হরিসাধনের উপরে ঝাড়ে। আসলে রাগের মাথায় সে যে কখন স্টেজে উঠে গিয়েছিল সে নিজেও সেটা বুঝতে পারেনি। পরে খেয়াল হতেই সে বেশ লজ্জা পেয়ে ভিতরে চলে যায়
এরপর নাটক শেষ করে পান্ডিয়া যখন মণ্ডপে ফিরে আসে তখন সে আশেপাশে তাকায়, কিন্তু কোথাও তার মেয়ে ভেদুকে সে আর দেখতে পায় না। পান্ডিয়ার স্ত্রীও জানতো না যে তার মেয়ে কোথায় গেছে। ঠিক এমন সময় পান্ডিয়ার মনে খুব ভয় কাজ করতে শুরু করে। সে এদিক সেদিক তাকাতেই দেখতে পায় হঠাৎ এক লোক তার মেয়েকে নিয়ে দৌড়ে পালাচ্ছে। পান্ডিয়া এক মুহূর্ত দেরি না করে লোকটার পিছু নেয়। তখন প্রেম বুঝতে পারে যে সে ইতিমধ্যে ধরা পড়ে যাচ্ছে, তাই সে ভেদুকে ওখানেই ফেলে দৌড়ে পালায়। ভেদু তখন অজ্ঞান হয়ে পড়েছিল। তো পান্ডিয়া যখন প্রেমকে ধরতে না পেরে হতাশ হয়ে মাটিতে পড়ে যায়, তখনই তার নজর যায় পাশের দেয়ালের উপর। দেওয়ালে টানানো শত শত বাচ্চার মিসিং পোস্টার দেখে সে একবারে শকড হয়ে পড়ে। তখন পান্ডিয়া বুঝতে পারে যে এতদিন ধরে যে বাচ্চাগুলো হারিয়ে গেছে তাদের আসলে কিডন্যাপ করা হয়েছে। এখন নিজের মেয়ের সাথে এমন ঘটনা ঘটতে দেখে পান্ডিয়া এবার নিজের ভুল বুঝতে পারে। আসলে সে ওই বাচ্চাদের কেসগুলোকে গুরুত্ব না দিয়ে অনেক বড় ভুল করেছে। এদিকে প্রেম মণ্ডপ থেকে পালিয়ে বাড়িতে ফিরে খুব টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছিল যে পুলিশ তার খোঁজে যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাই সে তড়িঘড়ি করে কয়েকটা সিডি বের করে এবং তার স্ত্রীকে ফোন দিয়ে বলে সে কিছু জিনিস পাঠাচ্ছে আর এগুলো যেন খুব সাবধানে রাখা হয়। আসলে ওই ডিস্কগুলোতে এমন কিছু গোপন তথ্য ছিল যা প্রেমের জন্য জীবন বাঁচাতে পারত। অন্যদিকে পান্ডিয়া যখন হসপিটালে যায় সে দেখে তার মেয়ে ভেদুর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু পান্ডিয়ার স্ত্রী তাকে তার মেয়ের কাছে যেতে দেয় না। সে পান্ডিয়াকে চ্যালেঞ্জ করে বলে, তুমি যদি সত্যি একজন আদর্শ বাবা হয়ে থাকো তবে ওই অপরাধীকে আগে ধরে দেখাও। পান্ডিয়া তখন খুব শকড হয়ে যায় এবং নিজের এতদিনের ভুলের জন্য মনে মনে অনেক অনুশোচনা করে। তাই সে ঠিক করে ফেলে যে সে এখন থেকে চুমকি নিখোঁজ হওয়ার কেসটা খুব গুরুত্বের সাথে কাজ করবে। তাই এবার সে সোজা হরিসাধনের বাড়িতে গিয়ে তাকে বলে কালই যেন সে সকালে থানায় আসে। ঠিক এমন সময় শহরের এক খুব ধনী ব্যবসায়ীর ছেলেকে দিনের বেলায় দুজন মাস্ক পরা লোক কিডন্যাপ করে নিয়ে যায়। ওই বাচ্চাটার নাম ছিল ভিভান। বাড়ির সামনে স্কুলের বাস দাঁড়িয়ে ছিল, মা আর কাজের লোকও সামনে ছিল, অথচ সবার সামনে থেকেই তাকে তুলে নেওয়া হয়। আসলে এই ঘটনায় পুরো শহর তোলপাড় শুরু হয়ে যায় এবং মিডিয়াও খুব মাতামাতি করতে থাকে। এরপর ডিসিপি রাস্তগীর এই সিচুয়েশন সামাল দিতে গিয়ে একদম পাগল হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে পান্ডিয়া হরিসাধনের এফআইআর লিখে নেয় এবং সে তদন্তের জন্য বাসি সাহেবের সেই বড় বাড়িতে যান। বাসি সাহেব তখন ব্রেকফাস্ট করছিল। কলিং বেল বাজতে প্রেম দরজা খুলে দেয়। পুলিশ দেখে প্রেম ভিতরে ভিতরে একটু ভয় পেলেও বাইরে সে খুব স্বাভাবিক থাকার ভান করে। এরপর পান্ডিয়া ভিতরে ঢুকে দেখে বাসি সাহেব টিভিতে ভিভানের কিডন্যাপ হওয়ার নিউজ দেখছে। বাসি সাহেব খুব পাওয়ারফুল মানুষ ছিলেন। সে শুরুতেই পান্ডিয়াকে ইনডিরেক্টলি সাবধান করে দিয়ে বলে যে তার সাথে বড় বড় মিনিস্টাররা পুলিশের খুব ভালো সম্পর্ক আছে, এমনকি তার বস ডিসিপি রাস্তগীর আর সে একসময় ব্যাচমেট ছিল। তখন পান্ডিয়া জানায় যে সে শুধু চুমকির নিখোঁজ হওয়ার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছে। বাসি সাহেব জানায় সে চুমকির ব্যাপারে কিছুই জানে না। কিন্তু ঠিক ওই সময় হরিসাধন হুট করে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে যে বাসি সাহেব তার মেয়ে চুমকিকে গায়েব করে দিয়েছে। এখন নিজের নামে এমন অপবাদ শুনে বাসি সাহেব রেগে গিয়ে সবার সামনে একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দেয়। সে বলে চুমকি আসলে এক প্রস্টিটিউট এবং তার বাবা হরিসাধনই তাকে মাসে 30,000 টাকার বিনিময়ে এখানে পাঠাতো। এবার বাসির মুখে পান্ডিয়া যখন শুনতে পায় যে হরিসাধন নিজের মেয়েকে দেহ ব্যবসায় পাঠিয়েছে, তখন সে নিজের রাগ আর সামাল দিতে পারে না। পান্ডিয়া হরিসাধনকে চড় মারে এবং তার কলার ধরে মারতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে যে তুই একটা বাবা নামের কলঙ্ক, নিজের মেয়েকে দিয়ে সব নোংরা কাজ করাস, আবার বড় বড় কথা বলিস। আসলে পান্ডিয়া তখন খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ সে তার নিজের মেয়ের কষ্টটা বুঝতে পারছিল। তো ঠিক এমন সময় বাসি সাহেব রেগে গিয়ে ডিসিপি রাস্তগীকে ফোন দেয়। এরপর সে কমপ্লেন করে বসে পান্ডিয়ার নামে। রাস্তগীর তখনই পান্ডিয়াকে ফোনে ধমক দিয়ে তাকে বাসির বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে পান্ডিয়া যখন বের হয়ে যাচ্ছিল তখন প্রেম তাকে গেট পর্যন্ত আগিয়ে দিতে আসে। আসলে প্রেমের ভিতরে তখন একটা শয়তানি বুদ্ধি কাজ করছিল। সে পান্ডিয়াকে বলে, স্যার আপনি তো দেখছি খুব ইমোশনাল হয়ে গেছেন, আসলে যার যাই সেই বোঝে যে হারানোর কত কষ্ট। এরপর প্রেম খুব চালাকি করে পান্ডিয়াকে জিজ্ঞেস করে, স্যার আপনার কি কোনো মেয়ে আছে? এই প্রশ্ন শুনে পান্ডিয়ার রক্ত গরম হয়ে যায়। সে তখন জিজ্ঞেস করে যে আমার মেয়ে নিয়ে তোর এত কেন চিন্তা? জবাবে প্রেম তখন খুব নিরীহ সাজার ভান করে বলে, না মানে গ্রামে আমারও একটা ছোট্ট মেয়ে আছে তো তাই বললাম। আসলে চারপাশে যা সব ঘটছে আপনিও নিজের মেয়ের একটু এক্সট্রা খেয়াল রাখবেন। আসলে প্রেম এই কথাগুলোর মাধ্যমে পান্ডিয়াকে একটা ইনডিরেক্ট থ্রেট দিয়ে যাচ্ছিল যে সে চাইলে আবারও তার মেয়ের ক্ষতি করতে পারে।
পান্ডিয়া প্রেমের কথায় পাত্তা না দিয়ে বাইক স্টার্ট করে ওখান থেকে চলে আসে। তো এরপর পান্ডিয়া সরাসরি চলে যায় ডিসিপির অফিসে। আসলে সে ওই রিক্সাওয়ালার ফোনের লোকেশন ট্র্যাক করতে এসেছিল যে চুমকিকে শেষবার নামিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তার দেখা হয় বস রাস্তগীরের সাথে। রাস্তগীর পান্ডিয়াকে সবার সামনে খুব অপমান করে। সে বলে যে পান্ডিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? এসব নিচু জাতের বাচ্চা আর কল গার্ডেন নিয়ে তুমি পড়ে আছো, আর এদের বিষয় নিয়ে তুমি বাসি সাহেবকে বিরক্ত করতে চাইছো। আজ থেকে সবকিছু বন্ধ। আসলে রাস্তগীর চেয়েছিল যে পান্ডিয়া যেন ওই ধনী ব্যবসায়ীর ছেলের কিডন্যাপ হওয়ার কেসটা সলভ করে, যাতে তাদের সবার একটা বড় প্রমোশন হয়। সে পান্ডিয়াকে বলে যে এই লো গ্রেড কেস নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এরপর পান্ডিয়া হতাশ হয়ে থানায় ফিরে আসে। তখন কনস্টেবল পাঠকও ওই রিক্সাওয়ালার মোবাইলটা ড্রয়ার থেকে বের করে তাকে ফেরত দিতে যাচ্ছিল। ঠিক এমন সময় পান্ডিয়ার নজর যায় ওই দামি ফোনের উপরে। সে ভাবে একজন সামান্য রিক্সাওয়ালার কাছে এত দামি ফোন কোত্থেকে এলো। এবার পান্ডিয়া ওই ফোনটা চেক করতে গিয়ে দেখে সেখানে প্রেমের নাম্বার থেকে কল করা হয়েছে। তাই পান্ডিয়া সাথে সাথে ওই রিক্সাওয়ালাকে জেরা করতে শুরু করে। এরপর তাকে একটু মারধর করতে সে আসল সত্যটা বলে দেয়। রিক্সাওয়ালা স্বীকার করে যে প্রেমের নির্দেশেই সে চুমকিকে বাসি সাহেবের বাড়িতে নামিয়ে দিয়েছিল, এবং এরপরে প্রেমই তাকে এই দামি ফোনটা দিয়ে বলেছিল যে এটা যেন সে নদীতে ফেলে দেয়। পান্ডিয়া বুঝতে পারে চুমকির কিডন্যাপের পিছনে কেয়ারটেকার প্রেমের নিশ্চয়ই কোনো হাত আছে। তো সে যখন এই প্রমাণ নিয়ে আবার ডিসিপির কাছে যায়, তখন ডিসিপি তাকে সাপোর্ট করার বদলে উল্টো সাসপেন্ড করে দেয়, আর তাকে এবার শেষবারের মতন সাবধান করে দিয়ে বলে এবার তাকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এরপরেও যদি সে একই ভুল করে তাহলে তাকে চিরদিনের জন্য সাসপেন্ড করা হবে। এভাবেই কেটে যায় কয়েক সপ্তাহ। এদিকে পান্ডিয়া সাসপেনশনের সময়ও শেষের দিকে। ঠিক এমনই এক সময়ে এক দিওয়ালির রাতে পান্ডিয়া আর কনস্টেবল পাঠক এক বাড়ির ছাদে বসে ড্রিঙ্কস করছিল। আসলে তারা ওই নিখোঁজ হওয়া কেসগুলো নিয়ে কথা বলছিল। কথায় কথায় দশমীর রাতে পান্ডিয়ার মেয়েকে কিডন্যাপ করার সেই চেষ্টার ঘটনাটা তার মনে পড়ে। ঠিক এমন সময় পান্ডিয়া দূরে ছোট লালকে দেখতে পায়। পাঠক তখন বলে, স্যার আপনার এই কম্পাউন্ডার ছোট লালকে ধন্যবাদ দেওয়া উচিত। সেদিন তো সে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিল বলে ভেদুকে দ্রুত হসপিটালে নেওয়া গিয়েছিল। এই কথা শুনে পান্ডিয়ার মনে হঠাৎ খটকা লাগে। সে বুঝতে পারে ওই রাতে ছোট লালের অ্যাম্বুলেন্স আগে থেকে স্টার্ট দেওয়া ছিল। তার মানে আসলে সে কাউকে বাঁচাতে নয়, বরং বাচ্চা কিডন্যাপ করার জন্য ওখানে দাঁড়িয়েছিল। তাই পান্ডিয়ার পাঠক মিলে কৌশলে এবার ছোটলালকে হসপিটাল থেকে তুলে নিয়ে আসে। এরপর তাকে একটা পুরাতন কেল্লা আটকে রেখে তারা জেরা শুরু করে। প্রচন্ড মারধরের মুখে ছোটলাল এবার সব স্বীকার করে নেয়। সে জানায় যে আসলে প্রেম সিংকে এই সব কাজে সে সাহায্য করত। অবশেষে প্রেমের বিরুদ্ধে পান্ডিয়া একটা শক্ত প্রমাণ পেয়ে যায়। তো অন্যদিকে ডিসিপি রাস্তগীর সেই ধনী ব্যবসায়ী ছেলের কেসটা সমাধান করে ফেলেছে। মাত্র দুদিন আগে সেই বাচ্চাটাকে উদ্ধার করে তাকে তার প্রমোশন দিয়ে বদলি করে দেওয়া হয়, আর তার জায়গায় সাময়িকভাবে দায়িত্ব নিয়েছে এসিপি ভূপেন। এই ভূপেন ছিল কিন্তু খুবই সৎ একজন অফিসার। পান্ডিয়া তার সাথে ফোনে যোগাযোগ করে এবং পরের দিন দেখা করার কথা বলে। এবার পান্ডিয়া যখন ভূপেনের সাথে দেখা করতে যায়, সেখানে রাস্তগীও ছিল। তখন রাস্তগী বুঝতে পারে যে পান্ডিয়া এখনো ওই কেস নিয়ে কাজ করছে, তাই সে বাসি সাহেবকে ফোন করে সাবধান করে দেয়। এদিকে বাসি সাহেবের গুন্ডারা সুযোগ বুঝে কেল্লা থেকে ছোট লালকে সরিয়ে ফেলে। এরপর পান্ডিয়া যখন এসিপি ভূপেনকে নিয়ে কেল্লাতে আসে, তখন সে লালকে কোথাও খুঁজে পায় না। এবার পাঠক জানায় যে সে যখন খেতে গিয়েছিল আর এই ফাঁকে কেউ একজন ছোট লালকে তুলে নিয়ে গেছে। ভূপেন তখন পান্ডিয়াকে শান্ত হতে বলে। সে জানায় যে ছোট লালের আগের জবানবন্দি আর রিক্সাওয়ালার তথ্যের উপরে ভিত্তি করে প্রেমকে অ্যারেস্ট করা সম্ভব। এখন ভূপেনের কাছ থেকে অনুমতি পেয়ে পান্ডিয়া খুব খুশি হয় এবং সেদিনই সে প্রেমকে থানায় ধরে নিয়ে আসে। এরপর প্রেমকে থানায় নিয়ে আসলে তার মধ্যে কোনো ভয় বা টেনশন কিছুই দেখা যাচ্ছিল না। সে বরং টিভিতে বসে কন বানেগা কোরের প্রতি দেখার জন্য খুব অস্থির হয়েছিল। আসলে প্রেমের কাছে তার করা অপরাধগুলো ছিল খুব একটা সাধারণ ব্যাপার। ঠিক এমন সময় পান্ডিয়া আর এসিপি ভূপেন তাকে জেরা করতে আসে। প্রেম তাদেরকে দেখে পান্ডিয়ার পা জড়িয়ে ধরে বলে, স্যার দশমীর দিন আমি আপনার মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলাম। আমি জানতাম না যে ওটা আপনার মেয়ে। পরের বার থেকে আমি অনেক বেশি সাবধান হয়ে কিডন্যাপ করব। মানে এই কথা শুনে পান্ডিয়া আর ভূপেন একদম শকড
শকড হয়ে যায়। আসলে প্রেমের কথা বলার ধরন এমন ছিল যে যেন সে চায়ে একটু চিনি বেশি দিয়ে ফেলেছে আর পরের মাসে ঠিক করে দেবে। তো প্রেম বারবার বলছিল যেন তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়, কেননা টিভিতে আজ খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড দেখানো হবে। সে বারবার ঘড়ির কাঁটা দেখছিল আর বাড়িতে যাওয়ার জন্য ছটফট করছিল। পান্ডিয়া তখন প্রেমের এই দুর্বলতাটাকে কাজে লাগায়। সে বলে যদি প্রেম সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয় তবে তাকে জলদি ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনেও প্রেম দ্রুতই রাজি হয়ে যায়। এবার পান্ডিয়া তাকে জিজ্ঞেস করে যে চুমকি কোথায়। প্রেম খুব স্বাভাবিকভাবে জানায় যে চুমকি তো আর বেঁচে নেই, সে তাকে মেরে অলরেডি পিস পিস করে ফেলেছে। আসলে চুমকি তাকে চাকর বলে অপমান করেছিল আর তার ভালোবাসাকে তাচ্ছিল্য করেছিল বিধায় তার সেটা সহ্য হয়নি। এরপর সে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। শুধু তাই নয়, খুনের পর সে চুমকির বডি পিস পিস করতেও মিস করে না। প্রেমের মুখে সব কথা শুনে ভূপেন আর পান্ডিয়া যেন আকাশ থেকে পড়ে, কিন্তু তারপর সে আরো এমন কিছু জানায় যা শুনে তারা পুরো তবদা খেয়ে যায়। প্রেম বলতে থাকে সে আসলে ছোটবেলায় তার মামাকে খুন করার পরে রাগে দুঃখে তার মামার মাংস রান্না করে খেয়েছিল, আর এরপর থেকে মানুষের মাংস খাওয়াটা যেন তার নেশা হয়ে যায়। এই নেশার কারণে সে একে একে প্রায় 36 জন বাচ্চাকে কিডন্যাপ করে মেরে ফেলেছে। এরপর সে আলীকে হত্যা করা সেই ভয়ানক ঘটনারও বিবরণ দেয়। প্রেমের মতে নেই গরিব বাচ্চারা নর্দমার কীটের মতন, এদের না আছে বর্তমান না আছে ভবিষ্যৎ, এদের মেরে সে নাকি সমাজ পরিষ্কার করছে। আসলে প্রেমের ভিতরে বিন্দু মাত্র কোনো অনুশোচনা ছিল না। জিজ্ঞাসাবাদ শেষে পান্ডিয়া যখন তাকে জেলে ঢুকিয়ে দেয়, প্রেম তখন পাগলামি শুরু করে দেয়, কারণ তার কন বারেঙ্গা করার প্রতি শুরু হয়ে গিয়েছিল। শেষে পান্ডিয়া থানার টিভিটা জোরে ছেড়ে দিলে প্রেম সেলের ভিতরে বসে সেই প্রোগ্রামের শব্দ শুনে আনন্দ পাচ্ছিল। পরের দিন সকালে পুলিশ প্রেমকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে সে লাশের অংশগুলো পুঁতে রাখত। পুলিশ ঠিকঠাক জায়গা খুঁড়তে পারছিল না বলে প্রেম খুব বিরক্ত হয়ে যায়। তো এক পর্যায়ে পান্ডিয়া তার হাতের বাঁধন খুলে দিলে প্রেম নিজেই কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। সে খুব উৎসাহের সাথে একের পর এক মানুষের মাথার খুলি আর হাড়গোড় বের করে আনে। আসলে ওখান থেকে চুমকির ব্যাগটাও পাওয়া যায়, যা দেখে সবাই শকড হয়ে পড়ে। এরপর কলোনির নর্দমা আর ম্যানহল থেকেও প্রচুর হাড়গোড় উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়া বাচ্চাদের পরিবারগুলো ওখানে ভিড় করে কান্নাকাটি করতে থাকে। তারা অন্তত একটা হাড় খুঁজে পাওয়ার আশায় ছিল, যেন তাদের সন্তানদের ফিরে আসার এই অনন্তহীন অপেক্ষা শেষ হয়। তো এরপর পুরো দেশ এই কেসটা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। মিডিয়াতে এই নিউজটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। যেহেতু সব ঘটনা বাসি সাহেবের বাড়িতে হয়েছে, তাই পুলিশও তাকে গ্রেফতার করতে বাধ্য হয়। কিন্তু বাসি সাহেব ছিল খুব ধনী এবং প্রভাবশালী মানুষ, তার সাথে হোম মিনিস্ট্রি আর বড় বড় অফিসারদের খুব খাদের ছিল। আসলে তাকে বাঁচানোর জন্য উপর মহলের অনেকেই নড়ে চড়ে বসে। তো বাসি সাহেবকে বাঁচাতে একটা স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়, আর তার প্রধান বানানো হয় ডিসিপি রাস্তগীকে। নতুন কমিটি গঠন হওয়ার পরে পান্ডিয়াকে এই কেস থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়, এমনকি তাকে আর এই তদন্তে থাকতেও দেওয়া হয় না। তবে এই কেসের মাধ্যমে এসিপি ভূপেনের ভাগ্য খুলে যায়, তাকে প্রমোশন দিয়ে বানিয়ে দেওয়া হয় ডিসিপি। রাস্তগীত কমিটির প্রধান হওয়ার পরেই বাসি সাহেবের নামে সমস্ত অভিযোগ সরিয়ে দেয়। সে মিডিয়াকে জানায় যে এই সব অপরাধের জন্য প্রেম সিং একাই দায়ী। আসলে বাসি সাহেব নির্দোষ এবং তিনি কিছুই জানতেন না। কিন্তু টিভিতে এই নিউজ দেখে পান্ডিয়া বুঝতে পারে যে প্রভাবশালীরা আবারও পার পেয়ে যাচ্ছে। পান্ডিয়া তখন ভূপেনকে ফোন করে রিকোয়েস্ট করে যেন তাকে একবারের জন্য হলেও প্রেমের সাথে দেখা করতে দেওয়া হয়। এরপর ভূপেনের সাহায্যে পান্ডিয়া থানায় গিয়ে প্রেমের সাথে দেখা করে। সে প্রেমকে জিজ্ঞেস করে যে অর্গান বিক্রির টাকাগুলো সে কোথায় রেখেছে। এই কথার উত্তরে প্রেম জানায় সে ছোট লালের মাধ্যমে ওই টাকাগুলো কিস্তিতে তার স্ত্রীর কাছে গ্রামে পাঠিয়ে দিত। পান্ডিয়া তখন হেসে বলে টাকা পাঠানোর কোনো মানি অর্ডার তো করা হয়নি। আসলে পান্ডিয়া তাকে জানায় যে ছোট লালকে কেউ আগেই মেরে ফেলেছে এবং প্রেমের পাঠানো কোনো টাকায় তার পরিবার পায়নি। ছোট লাল আর বাসি সাহেব মিলেই মূলত সব টাকা মেরে দিত। আসলে পান্ডিয়া প্রেমকে বোঝানোর চেষ্টা করছিল যে বাসি সাহেব তাকে শুধু ব্যবহার করেছে আর এরকম একটা পরিস্থিতিতে সে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। কিন্তু প্রেম বাসি সাহেবকে বাবার মতো শ্রদ্ধা করত। এবার পান্ডিয়া যখন প্রেমকে বুঝিয়ে বলে বাসি সাহেব তাকে ফাঁসিয়ে দিচ্ছে, তখন প্রেমের খুব রাগ হয়। আসলে সে বুঝতে পারে
যে বাসি সাহেব তাকে বাবার মতন সম্মান করার সুযোগ নিয়ে শুধু ব্যবহার করেছে। তো ঠিক এমন সময় প্রেম একটা গোপন তথ্য ফাঁস করে দেয়। সে জানায় যে সে একটা সিডিতে কিছু জিনিস রেকর্ড করে রেখেছিল এবং সেটা কুরিয়ার করে গ্রামে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে সে। এখন ওই সিডির উপরে লেখা ছিল এভারগ্রিন ফিল্ম সং। আসলে ওই সিডিটাই ছিল বাসি সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। এবার পান্ডিয়ার এই তথ্য পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে প্রেমের গ্রামের উদ্দেশ্যে সে রওনা দেয়। ইতিমধ্যে তার সাথে কনস্টেবল পাঠকের দেখা হয়। পাঠক তাকে ল্যাপটপ, চার্জার আর হেডফোন দিয়ে সাহায্য করে। যদিও পাঠক বারবার জিজ্ঞেস করছিল যে পান্ডিয়া কোথায় যাচ্ছে, কিন্তু পান্ডিয়া তাকে সরাসরি কিছু বলে না। গ্রামে পৌঁছে পান্ডিয়া প্রেমের স্ত্রী জ্যোতির সাথে দেখা করে। সে জ্যোতির কাছ থেকে ওই সিডিটা খুঁজে বের করে। এবার ল্যাপটপে সিডিটা চালিয়ে পান্ডিয়া যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছিল যে বাসি সাহেব কিভাবে বিভিন্ন মেয়েদের সাথে খারাপ কাজ করত, আর এই সাথে সাথে সে ভিডিওগুলো রেকর্ড করে রাখতো। অবশেষে বাসি সাহেবের বিরুদ্ধে একটা শক্ত প্রমাণ পেয়ে পান্ডিয়া খুব খুশি হয়ে যায়। তো সে যখন ওই সিডি নিয়ে ফিরছিল, গ্রামের রাস্তায় সে কোনো গাড়ি পাচ্ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি আসতে দেখে পান্ডিয়া তাদের কাছে লিফট চায়, কিন্তু সে জানতো না যে ওই গাড়িগুলোর লোক আসলে বাসি সাহেবের পোষা গুন্ডা ছিল। পান্ডিয়া মোটেও বুঝতে পারেনি যে আসলে সে যমদূতের গাড়িতে উঠেছে। তারপর যা হওয়ার তাই, সেই গুন্ডারা পান্ডিয়াকে খুব নিষ্ঠুর ভাবে খুন করে দেয় এবং ওই সিডির ডিস্কটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এভাবে বাসি সাহেবের বিরুদ্ধে পাওয়া একমাত্র প্রমাণটাও ধ্বংস হয়ে যায়। এরপর এভাবে কেটে যায় আরো 6 মাস। কোর্টে কয়েকবার শুনানির পর বাসি সাহেবকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশ বা সিবিআই দেখাতে পারেনি। অন্যদিকে প্রেমের অপরাধগুলো প্রমাণ হওয়ায় তাকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়। আসলে বড় বড় রাঘব বলরা সিস্টেমের ফাঁক দিয়ে ঠিকই বেরিয়ে গেল, আর বলি হলো শুধু প্রেম সিং এর মতন লোকেরা। এই 6 মাসে থানার অনেক কিছুই বদলে গেছে। কনস্টেবল পাঠক এখন প্রমোশন পেয়ে এসআই হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, পান্ডিয়া যখন ওই সিডির খোঁজে গ্রামে যাচ্ছিল, তখন সেই তথ্যটা আসলে পাঠকই বাসি সাবের লোকের কাছে দিয়ে দিয়েছিল। চিন্তা করো, তার মানে নিজের লোকই তাকে ধোকা দিয়েছিল। নিজের প্রমোশন আর টাকার লোভে পাঠক তার নিজের বসের সাথে বেইমানি করেছিল। পান্ডিয়ার খুনের পর তার বডি এমন জায়গায় গায়েব করা হয় যাতে আর কেউই তখন খুঁজে পায়নি। তাই থানার বিলবোর্ডেও এখন পান্ডিয়ার নিখোঁজ হওয়ার পোস্টার ঝুলছে। অন্যদিকে কলোনির সেই সৎ কনস্টেবল বিশু তখনও হাল ছাড়েনি। সে নিজের মতন করে তদন্ত চালিয়ে যায়। তো একদিন সকালে বিশু তার বাড়ির সামনে একটা অজানা পার্সেল পড়ে থাকতে দেখে। এবার সে কৌতূহলী, সে পার্সেলটা খোলে এবং ভিতরে একটা সিডি পায়। এই সিডির উপরে লেখা ছিল এভারগ্রিন ফিল্ম সং, আর এটা ছিল প্রেমের পাঠানো সেই অরিজিনাল সিডিরই একটা ডুপ্লিকেট কপি। তার মানে বাসি সাহেব পার পেয়েও কিন্তু পার পেল না। নিশ্চয়ই এমন কেউ আছে যে আবারও তার 12টা বাজানোর চেষ্টা করছে। আর ঠিক এমনই একটা থ্রিল সিন দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। মুভির দ্বিতীয় সিকুয়েল খুব দ্রুতই আসতে চলেছে, আর তখন হয়তো আমরা জানতে পারবো যে এই সিডিটা আসলে কে পাঠিয়েছিল, কিংবা পরবর্তীতে তাদের সাথে কি হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।